বাংলাদেশের নৃগোষ্ঠীগুলোর পরিচয় এবং সংবিধানে তাদের মর্যাদা নিয়ে আলোচনা ও বিতর্ক বহু বছরের পুরনো। প্রতি বছর 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস এলে এই আলোচনা নতুন মাত্রা পায়। সম্প্রতি সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে দেওয়া কিছু বক্তব্য এবং জবাবে মানবাধিকার ও আদিবাসী সংগঠনগুলোর বিবৃতির কারণে বিষয়টি নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনা উঠে এসেছে। মূলত আদিবাসী নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই একটি শব্দের ব্যবহার ও তার আইনি ও ভূ রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করেই মূল বিতর্কের আবর্তন। বিষয়টি নিয়ে আমরা আজ মুখোমুখি হচ্ছি বিশিষ্ট লেখক ও গবেষক পাভেল পার্থের কাছে। পাভেলদা, আপনাকে আমন্ত্রণ আজকের এই আলোচনায়। শুরুতেই আমরা সেই কথাতেই ফিরে যাই যে আদিবাসী শব্দটা কিভাবে আমরা এটা কিভাবে দেখব, সেই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন। ধন্যবাদ জানাই কাভার স্টোরিকে এবং যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে রিম চাকসোয়া, জোহার, গড়লাগি, জুজো, অগাসা, এগুলো বাংলাদেশের বিভিন্ন আদিবাসী ভাষায় শুভেচ্ছা। আমরা যখনই আদিবাসী যে বিতর্ক, এই বিতর্কটা কিন্তু আসলে একটা ঐতিহাসিক বিতর্ক, এটা নতুন কোনো বিতর্ক নয়। এমনকি খুবই সম্প্রতি আমাদের মাননীয় মন্ত্রীরা এবং আমাদের প্রিয় মন্ত্রীরা যেটা আসলে বলছেন, যে বিতর্কটা আসলে উস্কে দিয়েছেন, এটা একদমই একটি কলোনিয়াল লিগাসি, যেটি এর আগের পতিত রেজিমেও আসলে যেমন ওই সময়ের শিক্ষামন্ত্রী, ওই সময়ের সমাজ কল্যাণ মন্ত্রী, তারাও বলেছিলেন বাংলাদেশে আদিবাসী নেই বা এই মানে পরিচয় নিয়ে বিতর্ক করেছিলেন। এটা কিন্তু অনেক আগে থেকে আসলে তৈরি হওয়া, সেই দেশ স্বাধীনের পর যখন আমাদের সংবিধান তৈরি হচ্ছে তখন থেকে তৈরি হওয়া। বরং যখন বলা হচ্ছে যে সংবিধানে আদিবাসী শব্দটা নাই, কিন্তু আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দ ব্যবহার করতে বলা হচ্ছে। বাংলাদেশে একটি প্রতিষ্ঠানের নাম, যেটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে আদিবাসীদের, সেগুলোর নামের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটি আছে। অথচ সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কোনো শব্দই নাই। সংবিধানের শব্দটি আছে নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা। এখন যারা এটা বলছেন তারা হয়তো সংবিধানটাই আসলে দেখার তাগিদ বোধ করেন না, যে সংবিধানে কি লেখা হয়েছিল বা কি লেখা আসলে হয়েছে। একই সাথে আদিবাসী শব্দটি নিয়ে বিতর্ক করার কোনো কিছুই নাই, কারণ বাংলাদেশের যে আইন দ্বারা এটি বলা হচ্ছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010, সেই আইনে এই আদিবাসী শব্দটি উল্লেখ করা হয়েছে। সেই আইনে বলা হয়েছে তারাই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা এই আইনের তফসিলের আদিবাসীরা, বাংলাদেশের সে সকল আদিবাসীরা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা এই আইনের তফসিলে আছেন। তাহলে এই আইনটা প্রথমেই বাংলাদেশের আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকার করেছে, কিন্তু বলছে যারা এই তফসিলের অন্তর্ভুক্ত তারা হচ্ছে আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের শিক্ষানীতি 2010 বলেন, বাংলাদেশের যে স্বাস্থ্যনীতি আছে, স্বাস্থ্য নীতির কথা বলি, সেখানে কিন্তু আদিবাসী শব্দটা আদিবাসী হিসেবেই আছে। এখন ঐতিহাসিকভাবে এই যে শব্দ, প্রতিটা শব্দের কিন্তু মানে আসলে বদলায়। যে আমরা তেভাগা আন্দোলনের সময় অনেক শব্দ দেখেছি, আমরা আপনার মুক্তিযুদ্ধের সময় অনেক শব্দ দেখেছি, আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময় অনেক শব্দ দেখেছি, যে শব্দের মানে কিন্তু পরিস্থিতি, সময়, মানুষ, ব্যক্তিতে আসলে পাল্টে যায়, তাই না? একটা রাজনৈতিকতা, অর্থনীতিতে পাল্টায়। তো আদিবাসী শব্দটা প্রথমত ব্যবহৃত হয়েছে আদিবাসীদের জন্যই, কিন্তু অত্যন্ত নেতিবাচকভাবে ব্যবহার করা হয়েছে। যে গরিষ্ঠ ভাগ, যে বর্গ, আদিবাসী শব্দটাকে আদিম, বুনু, মানে পশ্চাৎপদ, একটা অচ্যুত, এরকম করে আসলে ব্যবহার করেছে। যে কারণে 1855 সনে যখন সাঁওতাল পরগনা অ্যাক্ট করা হয়, তখন কিন্তু সাঁওতালদেরকে বলা হয়েছে আনসিভিলাইজড রেস এবং ক্রিমিনাল ট্রাইব, অনেককে আসলে বলা হচ্ছে। তো আমরা যেটা আসলে দেখতে পাই যে এই শব্দের ঝামেলা হইতেছে, যে অনেকেই মনে করছেন, যেমন যারা হচ্ছে যে আপনার লিঙ্গুইস্টিক্স নিয়ে কাজ করছেন, তারা শব্দের তো একটা ব্যাখ্যা দেন, কিন্তু শব্দের কিন্তু একটি সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত, রাজনৈতিক ব্যাখ্যা থাকে, হ্যাঁ, তো এবং যাপিত জীবনের ব্যাখ্যা থাকে। সেখান থেকে বের হয়ে গিয়ে শুধু ব্যাকরণগত অর্থই আসলে হয় না, মানে আমরা এটা আমাদের অর্থেও দেখি। এবং কখনো কখনো আসলে কোনো শব্দ তো অনেক রেটরিক বা একটা ম্যাটাফোরও তৈরি করছে। তো আদিবাসী শব্দের রাজনীতি যেটা আসলে আমরা বলছি, এখন এই শব্দ আদিবাসী শব্দটা কিন্তু আদি বাসিন্দা অর্থে নয়।
মানে মেইন স্ট্রিমে জোর করে এটা চাপিয়ে দেওয়া হয়েছে। এমনকি এটা বাঙালিদের কোনো ধারণাই নয়। বাঙালিরা বরং আদিবাসী বলতে এই যে অচ্যুত, আদিম, বন্য, বর্বর এইরকম মানুষদেরকে আসলে আদিবাসী বলেছিলেন, যারা আসলে তাদের সমাজ সংস্কৃতি ভাষা আসলে আলাদা। কিন্তু বাঙালিরাও কোথাও আদিবাসীদেরকে আদি বাসিন্দা হিসেবে ট্রিট করেননি। এইটা বরং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার পরে বাংলাদেশ এটা তৈরি করেছে। এটা তৈরি হয়েছে অধিকতর কাঠামোগত একটা জায়গা থেকে, অনেক রাজনৈতিকতা আছে, অনেক কিছু এটার মধ্যে আছে। কিন্তু বাংলাদেশও যখন আদিবাসী শব্দটিকে আদি বাসিন্দার সিনোনিম করছে, তখন সে তার দেশের যে গরিষ্ঠভাগ মানুষ, তাদের যে ইতিহাস, সেটাকে আসলে অস্বীকার করছে। তার ভাষার যে আসলে প্যাটার্ন, কাঠামো, সেটাকে অস্বীকার করছে। কারণ আপনি দেখেন যে 1855 সনের আগে 1840-এর দিকে যখন নেত্রকোনাতে সুসং দুর্গাপুরে হাতিখেদা বিরোধী বিদ্রোহ হচ্ছে, তো সেই বিদ্রোহে যে হাজংরা আসলে অংশ নিচ্ছেন তাদেরকেও কিন্তু আদিবাসী হাজং, কারণ এই গল্পগুলো আমরা গিয়ে শুনেছি। বাংলাদেশকে তো এই গল্পগুলা গিয়ে মানুষের কাছ থেকে শুনতে হবে, ঠিক যেভাবে আশেপাশের আদিবাসী গ্রামের আশেপাশের বাঙালিরা ওই গল্পগুলো শুনেছেন, যে কারণে তারা কোনোদিনও আসলে চিন্তা করেনি আদিবাসী মানে আদি বাসিন্দা, মানে ওই অর্থে আসলে এটার একটা মানে এই একটা বড় রকমের রাজনীতি আসলে তারা করেন নাই। এমনকি আপনি দেখবেন তার পরবর্তীতে 1855 সনে যখন হুল বা সাঁওতাল বিদ্রোহ হচ্ছে, তখন বলা হচ্ছে কিন্তু আদিবাসীদের একটা লড়াই। এবং গানে আছে যে আদিবাসী হাম আদিবাসী তুম, গানে আছে যে আপনার যে জাগো জাগো আদিবাসী জাগো সবে ভাইমান, এগুলো খুবই প্রাচীন গান। তো গানে যখন আছে কোনো, আমরা যখন লালনের গানে দেখি, আমরা রাধারমন সীতালংসার গানে দেখি, খুব প্রাচীন ময়মনসিংহ গীতিকাতে দেখি যে মেটাফোর, এটা চাইলেই তো আমরা বদলে দিতে পারবো না, তাই না? আবার নতুন নতুন তৈরি হয়, এই যে জুলাই অভ্যুত্থানে আওয়াজ উঠা, কথা ক, এই যে নতুনভাবে ভাষার বিন্যাস, এটা তো বিভিন্ন সময় তৈরি হয়। তো এই আদিবাসী শব্দ এবং শব্দের সামাজিক ব্যবহার, এটা কিন্তু অনেক পুরনো, মানে প্রাচীন, 200 বছর ধরে। মানে আমাদের যেহেতু প্রামাণ্য হাজির করতে হচ্ছে, তার জন্য প্রামাণ্য হাজির করে এটা বলতেছি। এবং তার পরবর্তীতে যখন 1900 সনে উলগুলান হয়, মানে সেই উলগুলানে মুন্ডা বিদ্রোহ, কিন্তু বিরসা মুন্ডার যে বিদ্রোহ, সেই বিদ্রোহেও কিন্তু আপনার আদিবাসী বলা হচ্ছে, যে আদিবাসী কিন্তু মেইন স্ট্রিম কমিউনিটি নয়। এবং পরবর্তীতে দেখবেন যে আপনি 1921 যখন বাংলাদেশের চা বাগানের শ্রমিকেরা ওই যে মুল্লুকে চলো আন্দোলন, সবাই আসলে মানে বাগান থেকে আসলে চলে যাচ্ছে যার যার জায়গায়, তখন কিন্তু স্থানীয় মানুষেরা যখন স্থানীয় বাঙালি বা অন্যান্য প্রবীণদের কাছ থেকে এই গল্প জানতে চায়, চা বাগান আদিবাসীদের নয় মানে বাঙালিদের কাছ থেকে, তারা কিন্তু বলছেন যে ওই সময় আদিবাসী শ্রমিকেরা কুলি শ্রমিকেরা, কুলি একটা খুবই নেতিবাচক টার্মে বলছেন, বাট আদিবাসী শব্দটা কিন্তু বলছেন যে তারা আসলে আদিবাসী। এবং 1920-এ আসলে একটা ডকুমেন্ট পাওয়া যায় যেখানে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়েছে। এবং তার পরবর্তীতে বাংলাদেশের জয়পুরহাটের পাঁচবিবি নামে একটি জায়গা আছে, যেটি এখনো অনেক বেশি আদিবাসী অধ্যুষিত অঞ্চল। সেইখানে জেরকা সিং নামে একজন আদিবাসী হচ্ছে যে তার অনেক জমি ছিল, তিনি একটি জমি দান করেছিলেন, ওইখানে একটা স্কুল তৈরি হয়, উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়। 1925 সালে এটি তৈরি হয়। 1957 সালে এটি হচ্ছে যে আপনার উচ্চ বিদ্যালয় হিসাবে আসলে একটা স্বীকৃতি পায়। তো এই বিদ্যালয়ের নামটা কিন্তু আদিবাসী বিদ্যালয় আদিবাসীরা দিচ্ছেন না, এই ইতিহাস বাংলাদেশকে জানতে হবে। ওইটা ওই অঞ্চলের বাঙালি আদিবাসীরা মিলে দিচ্ছেন নামটা। তার মানে এটি সামাজিকভাবে একটি গ্রহণযোগ্য পরিচয় আসলে সবাই দিচ্ছে এই জিনিসটা। এবং পরবর্তীতে যদি আপনি দেখেন, আমরা পাহাড়পুরের কথা বলি, নওগাঁতে আমরা যখন পাহাড়পুরে যাই তখন একটা উচ্চ বিদ্যালয় আছে, সেটা পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়। এটা 1944 সনে হয়েছে। অনেকেই বলে থাকেন যে আদিবাসী ইন্ডিজেনাস এই পরিচয়গুলো এসেছে জাতিসংঘের মাধ্যমে। এটা খুবই ভুল ধারণা। এটা জাতিসংঘের যে অবদান সেটিকেও আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। কারণ জাতিসংঘের জন্মের অনেক আগে, এই যে আমরা বললাম 1840, 1855, 1920, 1921, মানে বাংলাদেশে 1925 সালের স্কুল, কিন্তু জাতিসংঘে তৈরি মানে অনেক অনেক আগে, জাতিসংঘে তৈরিই হচ্ছে না, তখন আদিবাসী শব্দটা একটি সামাজিক পরিচয় হিসেবে আসলে আছে। এটা গেল একটা বড় উপনিবেশিক আমল। আমরা যদি উপনিবেশিক আমলের পরে মানে একটা দেশভাগের আগের অংশও দেখি, সেখানেও দেখবো যে প্রচুর বই
প্রচুর এভিডেন্স আছে যেখানে আদিবাসী শব্দটি আদিবাসীদের জন্য ব্যবহার করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা যদি পাকিস্তান আমলে দেখি, বাংলাদেশের যে কোট আনকোট প্রবলেমেটিক বা একটা আদার করা হয়েছে যে আপনার আব্দুস সাত্তারের যে আরণ্য জনপদে, এটাই কিন্তু বাংলায় লেখা প্রথম আদিবাসীদের জন্য একটা বড় এথনোগ্রাফি। সেই বইয়ের ভূমিকা লিখেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সেটা 1966-67 আসলে প্রকাশিত হয় এবং সেটা পাকিস্তান আমল। সেই সময় সেই বইতে আব্দুস সাত্তার আদিবাসী শব্দটি ব্যবহার করছেন, বলছেন যে আদিবাসীদের সমাজকে জানার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন এবং মেশা প্রয়োজন। উনি উপজাতি শব্দ ব্যবহার করেছেন। এখন আমরা অনেক ডকুমেন্টে দেখতে পাই রাষ্ট্রের এবং পরবর্তীতে যে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলা মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন স্বাধীন হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আদিবাসী বাঙালিরা একসাথে অংশ নিয়েছে, এইগুলা প্রচুর প্রামাণ্য দলিল আছে। আসলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলছিলেন যে শুধু বলা নয়, সেটাকে বিশ্বাস অবশ্যই করা, বিশ্বাস করা। সেই বিশ্বাসে এর সমাধান আসতে পারে। আবার দেখা হবে অন্য কোনো ভিন্ন কোনো টকে।